দেখি যে আমরা ২ ভাগে ৩ ভাগে বিভক্ত। কখনো টিম এ, কখনো টিম বি আমাদেরকে শাসন করে গিয়েছে। আমরা যখন ছাত্ররা এত কষ্ট করে এরকম একটা গণঅভ্যুত্থান ঘটালো, কিন্তু আমরা দেখছি যে টিম বি তাদের একটা মার্কা নিয়ে এটা সবার কাছে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যে এটা তাদের সফলতা। এই ব্যাপারে আপনার একটা বিশেষ মন্তব্য যাচ্ছে এবং সাথে আমি আরেকটিও বলব, এই যে টিম বি কিছু, কিছু জায়গায় যে এরকম আ মানুষকে কষ্ট দিচ্ছে, জ্বালাপোড়াও করছে, এইটাতে কি ছাত্রদের উপর তাদের আন্দোলনে কোনো প্রভাব পড়বে কিনা সাধারণ মানুষের মনে? এটাও একটু বলবেন। আমি দ্বিতীয় প্রশ্নটা দিয়ে শুরু করি। জি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে না, প্রভাব পড়বে না। কারণ ছাত্ররা বারবারই পরিষ্কার করে দিচ্ছে যে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এবং আমরা যারা চোখের সামনে দাঁড়িয়ে দেখছি সহিংসতাগুলো, আমরা বুঝতে পারছি যে ছাত্রদের সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই। জি, এখন আমাদের মতন দেশের রাজনৈতিক বাস্তবতায় আপনি ১৫ বছর যাবৎ একচ্ছত্র আধিপত্য করেছেন। গুম, জেল, অপহরণ, মৃত্যু, ক্রস ফায়ার, এগুলো তো কম করা হয়নি। বিরোধী দলের নেত্রীকে ৩ কোটি টাকার একটা মামলায় আটকে রাখা হয়েছে। বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হন, তিনি কি ৩ কোটি টাকা ঘুষ খাওয়ার জন্য প্রধানমন্ত্রী হন? যদি ঘুষ খেতেই হয়, পরিমাণটা আমার ধারণা আরো বেশি হবে। বেশি হবে। জি, এই যে নিপীড়নের নানান কৌশল, বিদেশে চিকিৎসা করতে না দেওয়া, নানানভাবে আদালতকে ব্যবহার করে করে বিরোধী দলকে কোণঠাসা করা, অনেক বিরোধী দলের নেতাকর্মী চাকরি ছেড়ে দিতে হয়েছে, কারণ এতবার আদালতে গিয়ে হাজিরা দিতে হয় যে তারা চাকরি করতে পারেনি। মানুষের মনের এই ক্ষোভটাকে আপনি যদি আশা করেন সে চেয়ারে বসে সুন্দর করে কাগজে লিখে আপনাকে পড়ে শোনাবে, এটা আশা করা ঠিক না। এটা স্বাভাবিক যে তার মধ্যে একটা বিস্ফোরণ ঘটবে, কিন্তু এই বিস্ফোরণটা যে ঘটবে এটা আমরা তো সকলেই জানতাম। জি। সেক্ষেত্রে আমরা কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে নিরাপত্তা বাড়ালাম না কেন? সেনা নিরাপত্তা, সেনাবাহিনী আমি কিন্তু দেখলাম যে পিজি হাসপাতালের সামনে তাদের কয়েকটা গাড়ির মধ্যে তারা ছিল। সেখানে তাদের কি প্রয়োজন ছিল? তারা তো বঙ্গবন্ধু জাদুঘর, পার্লামেন্ট ভবন, এ সমস্ত জায়গায় তাদের প্রয়োজন ছিল। আরেকটা দরকার ছিল যে বোঝা যাচ্ছিল কিন্তু যে সরকার পড়ে পড়ে যাচ্ছে। যাচ্ছে। সেক্ষেত্রে সেনাবাহিনী, পুলিশের অবস্থা নাজুক, পুলিশ নিজেই করেছে। পুলিশ যদি আমাদের বুকের উপর গুলি চালায় আর তারা ভাবে তারা আমাদের সম্মান আর ভালোবাসা পাবে, সেটার সুযোগ কম। যদিও পুলিশের মধ্যে অনেক ভালো কর্মকর্তা আছেন। এখন যেহেতু পট পরিবর্তন হয়েছে, তারা হয়তো এখন কাজটা করতে পারবেন এবং তাদেরকে আর গুলি ছুড়তে হবে না, কারণ গুলি ছোড়ার তো নির্দেশ ছিল। জি। কেন এই কাজগুলো করা হলো না এবং কেন সেনাবাহিনীর থেকে বলা হলো না যে কেউ সহিংসতায় লিপ্ত হবেন না? এই যে এত বড় ছাত্র জমায়েত হলো, সেখানেও যদি ছাত্রদের সাথেও সেনাবাহিনী একটু কথা বলতো যে আপনাদের মধ্য থেকে বিভিন্ন জেলায় জেলায় আর ঢাকাতে আমাদেরকে ভলান্টিয়ার টিম দেন, যারা দাঁড়িয়ে থেকে থেকে এই সহিংসতাটা রোধ করবে। ছাত্রদের কথা কিন্তু সবাই শুনতো। জি। কালকে আমি ধানমন্ডি ৩২ নম্বরে ছিলাম। ওখানে আমি দেখলাম যে শেষ পর্যন্ত যখন কোনোভাবেই লুটপাট ঠেকানো যাচ্ছিল না, ২-১টা ছাত্র আসলো, আমাদের ২-১টা বাসা থেকে কয়েকজনকে নিয়ে বলল যে যথেষ্ট হয়েছে, এবার আপনারা থামান, এটার জন্য আমরা আন্দোলন করি। কিন্তু আপা আমি আপনাকে এইদিকে একটু থামাবো। আমরা দেখলাম যে সেনাবাহিনীর প্রধান যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তখন দেখলাম যে উনি আমাদেরকে রিকোয়েস্ট করলেন যেন আমরা কোনো ধরনের নৈরাজ্যতে না জড়াই, কোনো জ্বালাপোড়াতে না জড়াই এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা আছেন তারা তাদের কর্মীদেরকেও বলল যে আপনারা ধৈর্য ধরুন। কিন্তু আমরা তো তার কোনো একটারও বাস্তবায়ন দেখলাম না। শোনেন, উনার এই ভাষণটা না শোনার আমারও সময় হয়নি, কারণ যখনই আমি দেখলাম যে গণজোয়ার লেগেছে, আমি উনার ভাষণ বাদ দিয়ে চলে গেছি আচ্ছা, ওখানটাতে। অনেক মানুষ হয়তো সেটা শোনেনি। সেটা শোনার পরে উনার বাহিনীগুলোকে তো রাস্তায় থাকতে হবে। উনি যে একটা অর্ডার দিলেন, এই অর্ডারটা বা এই আবেদনটা ক্যারি আউট করতে, ইমপ্লিমেন্ট করতে উনার বাহিনীকে তো রাস্তায় থাকতে হতো। সেনাবাহিনীকে মানুষ কিন্তু এইবার বেশ ইতিবাচকভাবেই শেষের দিকে নিয়েছিল। নিয়েছেন, জি। সেনাবাহিনীর সুযোগ ছিল ছাত্রদের সাথে মিশে এই অরাজকতাটা ঠেকানো। সব জায়গায় আপনি পারতেন না, কিন্তু এখন যে মাত্রায় চলে গেছে সেই মাত্রায় হয়তো হতো না। আর